ফুয়াদ সাহেবের আসলে বড় রাজনৈতিক দলগুলা সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই। আমার মনে হয় সে কোনোদিন বড় রাজনৈতিক দলের সাথে কখনো কানেক্টেড হয়নি। হেলেন আপা, দয়া করে ব্যক্তিগতভাবে নিবেন না, এই বিষয়টা আমি জেনারেটলি বলেছি। এবং আপনাদের আসলে চাঁদাবাজ নির্ভর দল প্রধান দুই দলটাকে বলা হয়, এবং আপনাদের মানে রাজনৈতিক দলের অনেক নেতার বা বেশিরভাগেরই কোনো পেশা নাই। তাহলে আপনারা কিভাবে এই আমি গাড়িতে করে আমি যান বা কি? সত্যিকার অর্থে আমি ভীষণ ভাবে এটা নিন্দা জানাচ্ছি। আমি ভীষণ ভাবে কষ্ট পাচ্ছি এবং এটার সাথে আমি দ্বিমত পোষণ করছি। ফুয়াদ সাহেবের আসলে বড় রাজনৈতিক দলগুলা সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই। আমার মনে হয় সে কোনোদিন বড় রাজনৈতিক দলের সাথে কখনো কানেক্টেড হয়নি। বড় রাজনৈতিক দল, আমি দীর্ঘ 39 বছর রাজনীতি করি, আপনি চিন্তা করতে পারবেন না। এবং আমি ইডেন কলেজে ভিপি ছিলাম, আমি ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি মাদারীপুর জেলার সাধারণ সম্পাদক ছিলাম বিএনপি। আমি মাদারীপুরে সরাসরি নির্বাচন করেছি, তাও কুখ্যাত শাহজাহান খানের সাথে। এরপরে আমি এখন মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। আমি সেন্ট্রাল বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক। আমি আমার এত বছরের রাজনীতি, আমি সাংগঠনিক দায়িত্ব, আমি মনে করেন ইডেন কলেজে ভিপি, তারপরে তারপরে এই যে মাদারীপুর জেলার, এবং এই দায়িত্ব পালন করেছি এবং আমি সরাসরি নির্বাচন করেছি। আমি আমার এই জীবনে আমি কোনোদিন আজ পর্যন্ত 39 বছর বয়সে আমি 39 পয়সা ইনকাম করি নাই। কিন্তু তার মানে কি আমি করেছি, আপনি খবর নেন। আমি এ, মানে আওয়ামী লীগ অধ্যুষিত মানে বিশেষ করে আপনি জানেন যে মাদারীপুর শেখ হাসিনার যেভাবে মানে কুক্ষিগত করে রাখতেন। তো সেই জায়গায় আমি রাজনীতি করেছি। আমার রাজনীতি করার এই যে যে বললেন যে কোনোই নাই। আমাকে আমাকে যেমন ধরেন, আমার বিয়ের আগে আমার ভাই একজন ডেন্টিস্ট আমেরিকাতে আছেন, আপনি যেহেতু আমেরিকাতে আছেন আপনি জানেন একজন ডেন্টিস্টের কি অবস্থা। তো আমার ভাই আমাকে ফাইন্যান্স করেছে। বিয়ের পরে আমার হাজবেন্ড এরকম করেছে, ফাইন্যান্স করেছে। এটা গেল একটা। আর অন্যান্য কে বললেন যে বড় রাজনীতিবিদদের, এটা গেল আমার ব্যক্তিগত বিষয়। আর আমার আপনি দেখেন, আমাদের মহাসচিব থেকে শুরু করে, মহাসচিব একজন শিক্ষক ছিলেন এবং তিনি কিন্তু তার বাবা মন্ত্রী ছিলেন। এবং তিনি, আপনি দেখেন যে উত্তরাতে একটা ভাড়া বাসায় এমপি মন্ত্রী ছিলেন। তারপরে উনি কিন্তু এই যে শুধুমাত্র মনে হয় 1 বছর হয় নাই উনি গুলশানে এসেছেন এবং গুলশানে উনি ভাড়া বাসায় আছেন। উনি উত্তরাতে 14 নম্বর সেক্টরে একটা ভাড়া বাসায় উনি থেকেছেন। এত সৎ রাজনীতি করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা তো বাদই দিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা, ডক্টর মঈন খান বলেন, রিজভী আহমেদ সিনিয়র যুগ্ম মহাসচিব। আপনি দেখেন রিজভী আহমেদ শ্যামলীর মতো জায়গায় একটা ভাড়া বাসায় থাকে এবং তার স্ত্রী কিন্তু একজন গভর্নমেন্ট অফিসার। তা আমাদের কিন্তু এই যে যে বললে যে আর আর অন্যান্য যারা জানেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মোহাম্মদ টুকু, এরা কিন্তু প্রত্যেকেরই পারিবারিক বড় ব্যবসা আছে। উম, আব্দুল মঈন খান, তার তার বাবা থেকে শুরু করে গুলশানে তাদের বাড়ি আছে। আর বিভিন্ন প্রপার্টি তো আছেই তাদের, আত্মীয় বিশেষ করে ভাই বোন যারা আছে তারাও কিন্তু তাদেরকে ফাইন্যান্স করে। এই যে বড় রাজনীতিবিদদের সম্পদে আমাদের এই স্যাক্রিফাইসের কথা কে বলবে বলেন, কে জানবে? আমার আমার দুইটা ভাই, আমরা 3 ভাই বোন। আমার 2 ভাই বোন, মানে আমার ভাই কিন্তু 90-তে আমেরিকাতে গিয়েছেন, আমার বোন 93-তে গিয়েছেন, আমার ফুল পরিবার আমেরিকাতে। আমাকে অনেক চেষ্টা করেছে আমেরিকাতে নিয়ে যাওয়ার, আমি কিন্তু যাইনি এই দেশের সেবা করবার জন্য এবং এই দলকে ভালোবেসে। আমাদের কথা তো, আমাদের এই যে স্যাক্রিফাইস, এটা তো কেউ কোনোদিন জানবে না। তো এই বড় রাজনীতিবিদদের দল সম্পর্কে আপনাদের আসলে সত্যিকার কথা এরকম আমাদের প্রত্যেকটা, আমাদের যে সেন্ট্রাল কমিটি, আপনি প্রত্যেকের খোঁজ নিয়ে দেখেন, আপনি পাবেন না। প্রত্যেকেই প্রায় স্বচ্ছ রাজনীতি করে, প্রত্যেকেরই সাইড বিজনেস আছে কিংবা সাইড মানে ইনকাম করার, স্বচ্ছ ভাবে ইনকাম করার হুম। ব্যবস্থা আছে। হুম। অথবা কিন্তু প্রত্যেকেরই তাহলে আবার ভাই বোন সংসদের এত অথবা শতাংশ সন্তান ব্যবসায়ী বললে আবার দেশে আমাদের বাইরে আছে। সমস্যা হয় কেন? কাজেই এই ধরনের মানে বড় রাজনীতি সম্পর্কে এই ধরনের কমেন্ট করেন না। এটা কারণ তাহলে আমরা যারা স্যাক্রিফাইস করে রাজনীতি করি আমরা হতাশ হব। আগামী দিনে আর কেউ স্যাক্রিফাইস করে রাজনীতি করার চেষ্টা করবে না। কাজে বড় রাজনীতিতে, হ্যাঁ, এত বড় বিশাল দল বিএনপি, লক্ষ লক্ষ না কোটি কোটি কর্মী সমর্থক আছে। কখনো কখনো কেউ কেউ এর মধ্যে দুষ্ট প্রকৃতির থাকতেই পারে, কিন্তু সেটা সেটা আপনি দেখেন যে বিএনপির সর্বোচ্চ জায়গা থেকে তাদেরকে কোনো ধরনের সাপোর্ট করা হচ্ছে কিনা, যেটা আমরা অতীত দিনে দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্টদের পক্ষ থেকে দেখেছি। তারা যেইভাবে
মানে দুর্নীতিবাজদের দুষ্টদের লালন পালন করেছে, সেইটা বিএনপির পক্ষ থেকে করে কিনা। কাজেই বিএনপি কে নিয়ে বড় রাজনৈতিক দল নিয়ে এই ধরনের কথা জি। বলেন না। আর আমরা কিন্তু তো এত সত্যিকার শক্ত অর্থে অবস্থানে থাকার গর্ববোধ পরেও করতে পারি। দুষ্টদেরকে খুব নিয়ন্ত্রণ করা যায় না, মানে এত দুষ্টু চলে আসে। এত না, এত বড় দলের যেখানে বললাম তো কোটি কোটি লোক। এই কিছুদিন মানে 2-3 দিন আগেই আমি নুরুল হক নুরুর একটা বক্তব্য দেখছিলাম যে দুষ্ট লোক সব সব জায়গায় আছে, শুধু বদনাম হচ্ছে বড় দল বিএনপির। তো বিএনপিতে এত বড় দল, সেখানে দুষ্ট লোকেরা যেখানেই আমরা দেখতে পাচ্ছি, ধরা পড়ছি, আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বলেন, বিভিন্ন সোর্সের মাধ্যমে হুম, যেটা প্রকাশিত হচ্ছে, আমরা সাথে সাথে কিন্তু অ্যাকশন নিচ্ছি। জি। এই যে বিএনপির হেলেন যে এত জেরিন ধন্যবাদ। স্যাক্রিফাইস, একদম বিএনপি শেষ প্রশ্নে আমি পরিবারের। শেষ করে ফেলবো, অনুষ্ঠান অনেক লম্বা হয়ে গেছে। একদম শেষ প্রশ্নে আসছি, তারেক রহমান উপযুক্ত সময়ে ফিরবেন বলছেন বিএনপি মহাসচিব, উপযুক্ত সময়টা আসলে কিসের উপর নির্ভর করে? দেখুন, এখন বাংলাদেশের যে অবস্থা, আইন শৃঙ্খলা যে অবস্থা, এবং আপনি যেটা বললেন, ফুয়াদ সাহেব যেটা বললেন যে আম, দেশে বিদেশে যে ধরনের ষড়যন্ত্র চলছে, এবং প্রশাসনের মধ্যে বিভিন্ন বাহিনীর মধ্যে যে ধরনের মানে যে অ্যাক্টিভিটি চলছে, এবং বাংলাদেশ সম্পূর্ণভাবে কখনো কখনো মনে হয় যে সম্পূর্ণভাবে অরক্ষিত। আমরা নিশ্চয়ই ভুলে যাই নাই, আপনারা পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের কথা। সেখানে কিন্তু আমরা বিশেষ করে বেনজির ভুট্টোর যে নির্মম হত্যাকাণ্ডটি হলো, আহ, সেখানেও কিন্তু এরকম একটা টালমাটাল অবস্থা ছিল, এবং সেখানকার আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু ভীষণভাবে তাহলে কি এরকমই মানে কিন্তু কোনো ষড়যন্ত্র পরিচিত। সংখ্যার তো আশঙ্কায় আপনারা আমরা আছেন? আমরা আমরা বিএনপির পক্ষ থেকে আমরা নিরাপদ মনে করি না। বিএনপির পক্ষ থেকে বিএনপির স্পষ্ট। একদম সর্বোচ্চ জায়গা থেকে সর্বনিম্ন পর্যায়ের সমস্ত মানে নেতাকর্মী মনে করে এই জাতিকে, এই দেশকে, এই দলকে রক্ষা করতে পারে একমাত্র নেতা হচ্ছে জি, আমাদের স্পষ্ট। একে ইসলামী হেলেন জনতা জেরিন তারেক খান, রহমান। আপনাকে অনেক এবং ধন্যবাদ। তাকে, ব্যারিস্টার সে ফুয়াদ, বেঁচে একদম থাকলেই শেষ বাংলাদেশ বক্তব্য। বেঁচে থাকবে, সে বেঁচে থাকলে জাতীয়তাবাদী দল বেঁচে থাকবে, সে বেঁচে থাকলেই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। তাকে অনেক ধন্যবাদ। আমাদেরকে সেভে রাখা দরকার। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে হেলেন আপা, দয়া করে ব্যক্তিগতভাবে নিবেন না এই বিষয়টা, আমি জেনারিকলি বলেছি। এবং বাংলাদেশের অর্থনীতিবিদদের সিরিয়াস স্টাডি আছে যে বাংলাদেশের সবচেয়ে বড় কর্মসংস্থানের যোগান দেয় হচ্ছে বড় দুইটা রাজনৈতিক দল। তো এটা নিয়ে যদি শারমিন আপা কোনোদিন কথা বলতে চায়, আমি ডিটেলস ইকোনমিক ডেটা ক্যালকুলেশন দিয়ে আমি কথা বলবো। এবং প্রত্যেকটা দলের ব্যানারে মিনিমাম 25 থেকে 30 লক্ষ লোক ফুল টাইম কোনো না কোনো ফর্মে কর্মসংস্থানে আছেন। এবং আইন শৃঙ্খলা এই যে ডেটোরিয়েট করেছে আওয়ামী লীগ যাওয়ার পর, এর একটা বড় কারণ হচ্ছে সাডেনলি কোনো নোটিস পিরিয়ড ছাড়া 30 লক্ষ লোক বেকার হয়ে গেছে, যারা আওয়ামী লীগের ল্যাসপেন্সার আকারে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কিশোর গ্যাং, এই ঘাট ঘাট মাঠ ইজারা তুলতো, টাকা পয়সা তুলতো, এই লক্ষ লক্ষ মানুষ তার ভারতে পালায় যেতে পারে নাই। অতএব আমার মনে হয় যে আমরা যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, আপনার মতো পরিচ্ছন্ন রাজনীতির স্বপ্ন দেখি আমরা, আমাদেরকে এই কালেকটিভ আমাদের রাজনৈতিক নেতাকর্মী এবং দলের ভিতরকার মানে সীমাবদ্ধতাগুলো নিয়ে খোলামেলা কথা বলতে হবে। কথা বলেই শুধুমাত্র আমরা একটা ওয়ে আউটে আসতে পারবো। কারণ বাংলাদেশটা যদি গড়তে চাই, পলিটিক্যাল পার্টিগুলোর নিজস্ব আভ্যন্তরীণ সংস্কার ছাড়া এটা আসলে সম্ভব হবে না। তারেক রহমানের ব্যাপারে যেটা বলেছেন, জেনুইন কনসার্ন, আমি আপার সাথে একমত। এবং আমি বোধ করি যে তারেক রহমান এবং জিয়া পরিবারের সদস্যদের সিরিয়াস সিকিউরিটি কনসার্ন আছে। এবং 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 বিএনপি নেতাদের সাথে আমি বিভিন্ন সেক্টরে আপাতত ধারণা করেছে, আমার সাথে অনেক নেতার পরিচয় নাই, আমার সাথে আসলে সবার সাথে যোগাযোগ এবং পরিচয় আছে, আপনাকে আশ্বস্ত করতেছি। তো আমার কাছে এটা মনে হয়েছে যে ওনারাও বোধ করছেন যে তারেক রহমান যেহেতু মানে ওনার ছোট ভাই মারা গেছেন, তাহলে ফ্যামিলির পক্ষ থেকে যেহেতু পলিটিক্সে ওনার দলের নেচারটা এমন যে ওনাকে হাল ধরতে হবে। আর কোনো বিকল্প ব্যক্তি এই মুহূর্তে দলের সামনে নাই যে দলটাকে পুরোটা মিলে হাল ধরতে পারবেন। বেগম খালেদা জিয়া চেয়ারপারসনও শারীরিকভাবে খুবই অসুস্থ, ওনার জন্য আমাদের দোয়া শুভকামনা, কিন্তু উনি মানে দলের হাল ধরতে পারবেন এমনটা ওনাদের নেতৃবৃন্দরা কেউ বোধ করছেন না। তো এই বাস্তবতায় তারেক রহমানের সেফটি সিকিউরিটি তো সিরিয়াস কনসার্ন। একটা দলের, এত বড় একটা দল, দেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলের লিডারশিপের কোশ্চেন জড়িত আছে। এবং যে ব্যাকগ্রাউন্ডে উনি দেশ ছেড়েছেন, যে পরিমাণ দুর্নীতির অভিযোগ, মিথ্যাচার, মিথ্যা মামলা, নির্যাতন, ডিবি অফিসে গোয়েন্দা সংস্থারা মিলে যে নির্যাতনটা করেছেন, যে ব্রুটাল টর্চার করেছেন, এবং মানে লিখিত নিয়েছেন যে বাংলাদেশে আর কখনো ফিরবেন না, রাজনীতি করবেন না, এই ধরনের মুচলেকা দিতে হয়েছে। সেই বাস্তবতায় ওনার এবং ওনার দলের নেতৃবৃন্দের ভিতরে এই কনসার্নটা থাকা খুবই জেনুইন। এবং আমি আশ্চর্য হব না যদি এরকম কোনো ঘটনা ঘটে যে বিএনপি ওনাকে ছাড়াই নির্বাচন করে ফেলবে।
নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে গেল, সরকার গঠিত হলো, এরপরে আসবেন উনি, দেশে ফিরবেন। সো লিডারশিপের এমন একটা রিয়েলিটি আছে যে যেহেতু বিএনপি গত 16 বছরে ভাঙে নাই, এই লিডারশিপের অধীনে আওয়ামী লীগ বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, একসাথে ছিল, সংগঠিত ছিল, তারেক রহমানের নেতৃত্ব যেভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই বাস্তবতায় নির্বাচনের আগে আসা পরে আসার ভিতরে জাতীয় রাজনীতিতে খুব বড় পার্থক্য হবে বলে আমি মনে করি না। আর বাংলাদেশে বিএনপির বাইরে এত বড় দল হওয়ার কোনো পসিবিলিটি রিসেন্ট মেমোরিতে আমি কারো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তাই আমি ইনফ্যাক্ট কোনো কোনো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি না ইন রিয়েল সেন্স। ওনার সিকিউরিটি এখানে এই জায়গাটাতে বিএনপি নেতৃবৃন্দরা যে কারণে খুব সুপ্রিম কনসার্ন আকারে বোধ করেন, এবং এই বোধ করাটাকে আমি ন্যায্য মনে করি।